করছি। আগের দিন আমরা পড়েছিলাম বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী কীভাবে পাখা ঘোরে সেই পর্যন্ত পড়া হয়ে গেছিলো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। তড়িৎচুম্বকীয় আবেশের কথা বলতে গিয়ে কে আবিষ্কার করেছে? মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম লক্ষ্য করেছিল যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে বদ্ধ পরিবাহীকে গতিশীল করা হলে পরিবাহীটির মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আগের দিন আমরা যেটা বলছিলাম যে কোনো একটা পরিবাহী আছে, তার মধ্যে আমি চুম্বকটা তো বানাচ্ছি, মানে ওর মধ্যে দিয়ে পরিবাহী তার ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাখলাম, তো সেটা কিছু মুহূর্তের জন্য ওটা কী হবে, চুম্বকে পরিণত হয়ে যাবে। তো ওই জন্যই বলা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা বদ্ধ পরিবাহীকে গতিশীল করা হলে তার মধ্যে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। তারপর বলছে যে আবেশিত ইএমএফ বা আবেশিত একটা তড়িৎ কী বলছে, শ্রেণীকক্ষে একটি তারের কুণ্ডলী, একটি দণ্ডচুম্বক, একটা গ্যালভ্যানোমিটারের সাহায্যে পরীক্ষাটি স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখ পরের পেজেতে দেখ কীরমভাবে ছবিটা দেওয়া হয়েছে সেটা দেখ। পরের পেজেতে দেখ ওপর দিক থেকে দেখ দুখানা ছবি দেওয়া আছে এবং দুটো ছবির ওপর কিন্তু গ্যালভ্যানোমিটারের বিক্ষেপটা দেখ দু রকমের জিনিস আছে। একটা হচ্ছে দেখ প্রথমে কাঁটাটা দেখ নিচ থেকে যদি ওপরের দিকে কারেন্টটা যায়, কি বললাম, নিচ থেকে যদি ওপরের দিকে কারেন্টটা যায় তাহলে গ্যালভ্যানোমিটারের বিক্ষেপটা হচ্ছে বাঁ দিকে হবে। যদি ওপর দিক থেকে কারেন্টটা নিচের দিকে আসে তাহলে গ্যালভ্যানোমিটারের বিক্ষেপটা ডান দিকে হবে। ছবিটা অনুযায়ী দেখ, প্রথম যে ছবিটা আছে কুণ্ডলী এর যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা দেখ নিচ থেকে ওপরের দিকে কারেন্টটা যাচ্ছে, তাই জন্য দেখ যে বিক্ষেপটা, কাঁটার যে বিক্ষেপটা সেটা কোন দিকে দেখাচ্ছে, বাঁ দিকে দেখাচ্ছে। আর যখন ওপর দিক থেকে যখন নিচের দিকে আসে তখন কাঁটার বিক্ষেপটা ডান দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে পুরো জিনিসটা বোঝানো হয়েছে। ওই জন্য দেখ সিদ্ধান্তে বলা হয়েছে যে কুণ্ডলী আর চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হয়। মানে ওটার জন্যই তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে। কীভাবে বোঝা যাচ্ছে যে ওর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা হয়েছে, কারণ ওটা বোঝা যাচ্ছে এই ওপরের গ্যালভ্যানোমিটারের বিক্ষেপটা দিয়ে বোঝা যাচ্ছে যে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। মানে এটা কানেকশানটা কোথায় করা হয়, যখন দেখবি অনেকগুলো কানেকশান করা আছে কোনো একটা কারেন্টের, মানে কারেন্টের একটা সার্কিট করেছে, অনেকগুলো কানেকশান তৈরি করেছি একটা ছোটো 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 অনেকগুলো তারকে দিয়ে, এবার মাঝখানে দেখছি যে কোনো একটা জায়গায় কারেন্ট আসছে না, তখন এই গ্যালভ্যানোমিটারটা দিয়ে ঢুকিয়ে দেখতে হয় যে সেখানে কারেন্টের বিক্ষেপটা দেখা যাচ্ছে নাকি। দেখবি অনেক প্লাগ পয়েন্ট আছে, প্লাগ পয়েন্টগুলোতে ঢুকি দেখা গেলো যে একটা টাইমের পর কয়েকটা প্লাগ পয়েন্ট জ্বলছেই না, তার মানে দেখতে হবে হয় কারেন্টের লাইনটার মধ্য দিয়ে কোনো সিগন্যাল যাচ্ছে না। তো ওটা পরীক্ষা করতে হয় কী করে, আমি তার কারেন্টের মধ্যে দিয়ে বাল্ব ঢুকিয়ে দেখতে পারবো না, তখন আমাকে দেখতে হবে কি গ্যালভ্যানোমিটারে কানেকশান ঢুকিয়ে দেখতে হবে আদৌ কারেন্টের বিক্ষেপটা হচ্ছে নাকি। যদি কাঁটাটার বিক্ষেপ হয় তাহলে বুঝবো আমার সার্কিটে কোথাটায় প্রবলেম হয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি। দেখ নিচে ফ্যারাডের দুটো সূত্র আছে। কি সূত্র আছে দেখ, লেখা আছে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হবে। মানে যতক্ষণ ধরে চৌম্বক প্রবাহ থাকবে ততক্ষণ ধরে আবিষ্ট তড়িৎচালক বলটা থাকবে, না হলে কিন্তু ততক্ষণ পর আবিষ্ট তড়িৎচালক বলটা অফ হয়ে যাবে। মানে যতক্ষণ ধরে আমি চুম্বকটা তৈরি করে রাখবো আর কি। দ্বিতীয় সূত্র বলছে যে কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক হবে। মানে যত আমি বেশি তার দিয়ে ঘোরাবো, আগের দিনই যেটা বলছিলাম যে কয়েলের মধ্যে, ফ্যানের যে কয়েলটার মধ্যে যত আমি তামার তার জড়াবো সেইটা অনুযায়ী কিন্তু তামার তারের কয়েলটা তত ভালো হবে, তত ভালো চলবে, নাহলে মেশিন গরম হয়ে গিয়ে তারটা কেটে যাবে। ওইটার জন্যই প্রসেসটা করা হয়। তারপর বলছে দেখ লাস্টে শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী লেঞ্জের সূত্র। লেঞ্জ কি বলেছে, বলছে যে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে আবিষ্ট তড়িৎ প্রবাহের যে কারণের জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ মাত্রা সেই কারণটাকে বাধা দেয়। তাহলে প্রবাহ মাত্রা বাধা দেয় বলেই কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা তৈরি করছে। ঠিক আছে, তাহলে আবিষ্ট প্রবাহ মাত্রা, ওই যে রোদ যত থাকবে, রোদ থাকার জন্যই কিন্তু কারেন্টটা ওর মধ্যে দিয়ে পাস হবে। রোদ যদি না থাকে তাহলে কারেন্ট পাস হবে না। মানে এই শর্ত, আমরা যেমন ইলেকট্রিকের সুইচ, ফ্যানের সুইচটা বন্ধ করে দিলাম, তার মানে কিন্তু ফ্যানের সুইচের মধ্যে কারেন্ট নেই এটা কিন্তু নয়। ফ্যানের সুইচটার মধ্যে কিন্তু কারেন্ট আছে, যেমনি অন করলাম ফ্যানটা চলতে শুরু করে দিল। এটা তো নয় যে আমার বাড়িতে কলিং বেল বাজালো, হ্যাঁ যাচ্ছি বলে আমি তারপর গিয়ে দরজাটা খুললাম, এরকম নয়। যখনই সুইচটা টিপলো তখনই কিন্তু দরজাটা খুলে গেল। তার মানে এখানে যখনই সুইচটা টিপছে তখনই ফ্যানটা চালু হয়ে যাচ্ছে। তার মানে কি লাইনটার মধ্যে আমার কিন্তু কারেন্ট অল টাইমই থাকে। ঠিক আছে, তো ওই জন্য এটাকে বলা হচ্ছে। চলে যাচ্ছি, তাহলে এখানে দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে ফ্যারাডের সূত্র, বলতে গেলে দুটো সূত্রই বলতে হবে, আর লেঞ্জের সূত্র, ওখানে দুটোই কিন্তু দাগ দিতে হবে। ঠিক আছে, লেঞ্জের সূত্র হয়ে যাওয়ার পর কারেন্টের দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে একমুখী প্রবাহ আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। একমুখী প্রবাহ কোনটাকে বলা হয়, যেটা হচ্ছে একমুখী, মানে কোনো রকম সিগন্যাল চেঞ্জ করবে না, একটা স্ট্রেট লাইন ওয়াইজ যাচ্ছে, সেটাকে বলা থাকে একমুখী। ঠিক আছে, একমুখী প্রবাহ কোনগুলো,
যেটা হচ্ছে ব্যাটারির প্রবাহর, ব্যাটারির মধ্যে দিয়ে কানেকশন অল টাইম সেম ডিরেকশানেই যাবে, ওই জন্য ওটাকে বলা থাকে একমুখী। পরিবর্তী প্রবাহ কোনটাকে বলা হয়, আমাদের বাড়ির যে কানেকশন সেটা কিন্তু ডিসি দিয়ে চলে, ঠিক আছে, এসি দিয়ে চলছে, ঠিক আছে। তাহলে দেখ একমুখী প্রবাহ যেটা বললাম, একমুখী প্রবাহটা কীরকম, একটা পজিটিভ থেকে শুরু করলে একটা নেগেটিভে গিয়ে শেষ হয়ে গেল। মানে যেটা কোনটা বলতে পারবো, আমাদের গাড়ির মধ্যে দেখবি ওই মোটর রেডিয়েটারের মধ্যে ওই একটা এক্সাইড ব্যাটারি থাকে, প্রত্যেকটা স্কুটি বল যে কোনো বাইক বল প্রত্যেকটা গাড়ির মধ্যে একটা করে থাকছে। প্লাস হচ্ছে আমাদের ফোনের পেছনে যে ব্যাটারিটা আছে সেটা, আমাদের ঘড়িতে যে ব্যাটারি পেন্সিল ব্যাটারি লাগানো হয় সেটা, প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা থাকে, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে কিন্তু একমুখী প্রবাহ। আর পরিবর্তী প্রবাহ কোনটাকে বলা হয়, যে তড়িৎ প্রবাহটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যায়ক্রমিকভাবে মান পরিবর্তন করে থাকে সেটাকে বলা হয় পরিবর্তী প্রবাহ। ওই জন্য দেখ পাশে একটা ছবি দেওয়া আছে, একমুখী প্রবাহের সার্কিটে একটা ছবি দিয়েছে আর পরিবর্তী প্রবাহের একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। ওই জন্য দেখ নিচে একটা লেখা আছে ডিসি অপেক্ষায় এসির একটা সুবিধা রয়েছে। আচ্ছা, তারপর দেখ পরিবর্তী প্রবাহের পর দেখ নিচে লেখা আছে ডিসি আর এসির মধ্যে কোনটা সুবিধা। ফার্স্ট অফ অল দেখ কী বলা হচ্ছে, ফার্স্ট অফ অল বলা হচ্ছে যে পাওয়ার স্টেশন অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ডিসি উৎপাদিত হলে বন্টনের সময় ভোল্টেজ বাড়িয়ে প্রবাহ মাত্রা কমানো সম্ভব হতো না, ফলে উচ্চ প্রবাহের দরুন জুল ক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়, ফলে সঞ্চালক লাইনে প্রচুর পরিমাণ তড়িৎশক্তি তাপশক্তি হিসাবে নষ্ট হতো। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদিত এসিকে আরোহী রূপান্তরিকের সাহায্যে উচ্চ ভোল্টেজে বাড়িয়ে প্রেরক ভোল্টেজে কিন্তু পাঠানো হয়, ফলে সঞ্চালক লাইনে প্রবাহ মাত্রা কম হওয়ার জন্য কম তড়িৎশক্তি তাপশক্তি রূপে অপচয় হয়। পরে বন্টনের সময় গৃহস্থলিতে ব্যবহারের জন্য এসিকে আবার অবরোহী রূপান্তরক হিসাবে নিম্ন ভোল্টেজে পরিণত করা হয়। দাদা যেটা পড়ালে বুঝলাম না, মানেটা হচ্ছে কি, মানেটা দেখ আগেকার দিনে যদি পাওয়ার স্টেশনে ডিসিকে যদি তৈরি করা হতো, ডিসিকে করলে কী হতো, যখন পাওয়ারটা যখন ট্রান্সফার করা হতো, কারণ আমি যেখানে পাওয়ারটা যে তৈরি করছি সেখান থেকে তো আমাকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে হবে, যখন ট্রান্সফারটা করতাম তখন মাঝখানে যেতে গিয়ে কিছুটা কিন্তু তড়িৎশক্তি তাপশক্তি রূপে নষ্ট হয়ে যেত, ঠিক আছে। তড়িৎশক্তি তাপশক্তি রূপে যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখ আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে কি বললাম, যে আমি যখন যদি ডিসিটা যদি তৈরি করি, ডিসিটা তৈরি করতে গেলে সেখানে যদি আমি স্টোর করে রাখি, তাহলে দেখ যদি ডিসিটাকে তৈরি করতাম, ডিসিটা তৈরি করতে গেলে আমার ইনভেস্ট যে অ্যামাউন্ট তৈরি হতো আমার স্টোর পরিমাণ করতে পারতাম না, কারণ ওই যে তড়িৎ শক্তিটা তৈরি হলো ওটা তাপশক্তির উপরে অনেকটা জিনিস নষ্ট হয়ে যেত। ওই জন্য আমরা কী করলাম, অল্টারনেটিং কারেন্ট তৈরি করলাম, যেটা এসি বলছে। এসিতে কী হয়, এই যে পাওয়ার স্টেশনগুলোতে কী তৈরি করা হয়, একটা জায়গাতে তৈরি করা হচ্ছে, সেখানে কি করা হচ্ছে, কয়লাকে পোড়ানো হচ্ছে, কয়লাকে পোড়ানোর সঙ্গে সঙ্গে আমি কী করছি, জল ডালা হয়ে যাচ্ছে, যে স্টিমটা তৈরি করা হচ্ছে সেখান থেকে টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, তাহলে সেখানে হিউজ পরিমাণ বিদ্যুৎ তৈরি হচ্ছে। বিভিন্ন রকম যে কোল স্টেশনগুলো আছে সেখান থেকে এটা তৈরি হলো, তারপর সেটা কোথায় কোথায় পাঠানো হলো, বিভিন্ন রকম পাওয়ার স্টেশন যেগুলো রয়েছে থার্মাল পাওয়ার স্টেশন সেখানে পাঠানো হলো। এবার সেখান থেকে ট্রান্সমিটার লাইনে করে কোথায় কোথায় আসছে, আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দেখবি একটা করে সব ভোল্টেজ জন্য বড় বড় ওই ওপরে মেশিন বসানো আছে, ট্রান্সফরমার বসানো আছে। সেই ট্রান্সফরমারগুলো বসানোর সঙ্গে সঙ্গে সেগুলো থেকে এবার প্রত্যেকটা বাড়ির কারেন্ট লাইনে আমাদের কিন্তু আসছে কারেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা দেখবি ইলেকট্রিক পোলে কিন্তু কারেন্টটা আসছে, সেই ইলেকট্রিক পোল থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিটার বক্সে কারেন্ট আসছে, সেই মিটার বক্স থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা কিন্তু সুইচ বোর্ডেতে কারেন্ট আসছে, ঠিক আছে। তাহলে আমরা তাহলে তো এই ইউজ করতে পারতাম যে আমাদের প্রত্যেকটা ঘরে যে যেখানে যেখানে আমাদের কারেন্টের সুইচ আছে সেখানেই তো আমরা একটা করে দেখ সুইচ বোর্ড করেছি, তার জন্য একটা 3 পিন প্লাগ করেছি, তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটার জন্য যে ফ্যান বল লাইট বল একটা নাইট ল্যাম্প সমস্ত জায়গাতে করেছি, ঠিক আছে। আমি যদি আমার এই নিচের ঘরটা হিসাবে যদি করি, আমি যদি একটা জিনিস সিরিজ যদি এত বড় করে একটা ইলেকট্রিক বক্স করে নিলাম যেখানে রান্নাঘরও চলবে, দালানও চলবে, সমস্ত কিছু মাছের অ্যাকোরিয়াম ফ্যাকোরিয়াম সবই চলবে, তাহলে পুরো জিনিসটাই করি, তাহলে আমার তো একটা সুইচ বোর্ডের মধ্যেই কানেকশানটা মিটে গেল। বাট আমরা কি করছি, আমরা দেখ অ্যাকোরিয়ামের জন্য আলাদা করছি, আমরা যদি গিজার বসাই সেটার জন্য আলাদা করছি, আমি যদি ওয়াশিং মেশিন চালাই সেটার জন্য আলাদা করছি, আমি মাইক্রোওভেন বসাচ্ছি সেখানের জন্য আলাদা ফিউজ তার বসিয়েছি, আবার মিক্সি চালাচ্ছি তার জন্য আলাদা পয়েন্ট করেছি, তাহলে এত যে পয়েন্টগুলো করছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে খরচ বাড়ছে। কিন্তু আমরা কেন করছি, আমাদের খরচটা হচ্ছে মানে কেন খরচটা করে বানাচ্ছি, কারণ যত দূরত্ব অবধি আমি কারেন্টের লাইনটাকে পাস করাবো তত কী হয়, জিনিসটা ভোল্টেজটা তত ড্রপ হয়ে যায়, তত জিনিসটা আরও কিন্তু ক্ষয়ক্ষতিটা ওই জন্য বেশি হয়। ওই জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় আলাদা আলাদা করে সব জিনিসপত্রগুলো করা হয় যাতে আমার সুবিধাটা হয়, ঠিক আছে। তাহলে যত আমি ভেঙে ভেঙে জিনিসটা তৈরি করব তত আমার ক্ষয়ক্ষতিটা কম হবে,
ঠিক আছে, কারণ আমার স্টেপটা ডাউন হয়ে যাচ্ছে, স্টেপ ডাউন করলে আমার জিনিসটা করতে সুবিধা হচ্ছে। ওই জন্য দেখ ওখানে লেখা আছে এসিকে আবার অবরোহী রূপান্তরিকের সাহায্যে নিম্ন ভোল্টেজে পরিণত করা যায়। মানে একমাত্র এসি কারেন্টটাকেই আমি একমাত্র ভোল্টেজ আপ ডাউন করতে পারি। কারণ দেখ প্রত্যেকটা পাওয়ার স্টেশনগুলো থেকে যে ভোল্টেজ বেরোচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল লাইনে, মানে ট্রেনের যে লাইনটা পাস হচ্ছে সেখানে কিন্তু একটা হাই ভোল্টেজ পাস হচ্ছে, ঠিক আছে। আবার হাই ভোল্টেজ থেকে আমাদের বাড়িতে যে নাইট ল্যাম্প চলে সেটা কি সেম ভোল্টেজে চালাতে পারবো? সেটা কিন্তু সেম ভোল্টেজ হবে না, আরও কম ভোল্টেজে চালাতে পারবো, ঠিক আছে। তো এইটা জন্যই বলা হয় নিম্ন ভোল্টেজে ট্রান্সফার করা যায়। আবার রাস্তায় যে পোলগুলোতে যে কারেন্টটা চলছে সেখানে এর থেকে একটুখানি হাই ভোল্টেজে থাকে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এসি উৎপাদন বন্টন ডিসির তুলনায় সহজ এবং কম ব্যয়বহুল। তো কারণ অল্টারনেটিং করতে গেলে আমার কিন্তু অনেকটাই সহজ এবং কম ব্যয়বহুল এটা হয়ে থাকে, ঠিক আছে। কারণ আমরা দেখবি ফোনের পেছনে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটাকে চার্জ করতে গেলে বা আমাদের এই যে পেন্সিল ব্যাটারি এইগুলো চার্জ করতে গেলে অনেক বেশি কিন্তু ইলেকট্রিক খরচ হয়ে যায়, ঠিক আছে। ওইটা থেকে কিন্তু এটাতে অনেক বেশি, মানে ডাইরেক্ট কারেন্ট করতে গেলে কিন্তু অনেকটাই মানে এসিটা অনেকটা বেশি কম আর খুব সহজে তৈরি করতে পারি। আচ্ছা দেখ এখানে বলা হচ্ছে কি এসি ডায়নামো। এসি ডায়নামোর জন্য আমার চারটে জিনিস লাগবে। একটা হচ্ছে কি ক্ষেত্র চুম্বক, এদিকে একটা নর্থ পোল, এদিকে একটা সাউথ পোল রাখা হলো। আমি মাঝখানে কি রেখেছি? একটা আর্মেচার রেখেছি। আর্মেচার রাখার পরে আমি এখানে রেখেছি দেখ দুটো গোল গোল আকারের করে দিয়েছি, সেটা হচ্ছে স্লিপ রিং। স্লিপ রিংয়ের সামনে দুটো বক্স করা আছে, সেগুলোকে বলা হচ্ছে ব্রাশ। তাহলে এখানে আমি কি করছি, জিনিসটাকে এই যে ভেতরের যে আর্মেচারটাকে আমাকে ঘোরাতে হবে। আর্মেচারটা ঘুরিয়ে আমাকে কি তৈরি করব, ডিসি এসি আমি ডায়নামো তৈরি করছি। এসি ডায়নামোটার ক্ষেত্রে কি করা হয়, ভেতরের আমি এখানে কি হলো পজিটিভ নেগেটিভ যে তড়িৎ পোলটা সৃষ্টি হচ্ছে এন আর এসটার জন্য, নর্থ পোল আর সাউথ পোলের জন্য আমার এখানে পোলারিটিটা মাঝখানে ঘুরে যায়। ভেতর দিয়ে যখন কারেন্টটা পাস হচ্ছে তখন মানে যেদিকে তড়িৎ প্রবাহ যাবে তার ঠিক বিপরীত দিকে এটা ঘুরতে শুরু করবে। এদিক থেকে এদিকে যদি তড়িৎ প্রবাহ যায় এটা এদিকে ঘুরতে শুরু করবে। সেম টু সেমভাবে এটা পড়বো হচ্ছে ঠিক উল্টোটা, মানে যেদিকে কারেন্ট যাবে তার ঠিক বিপরীত দিকে এটা ঘুরতে শুরু করবে, ঠিক আছে। এর সেম টু সেম কনসেপ্ট হচ্ছে ডিসি ডায়নামোতে পাবো। ডিসি ডায়নামোতে কী পাবো, এখানে যেমন আমরা ইউজ করেছি আর্মেচার, ওখানে আমরা ইউজ করবো হচ্ছে কমিউটেটার। এখানে যেমন ইউজ করেছি স্লিপ রিংগুলো দেখ পুরো গোল ছিল, ওখানে আমরা কী করবো হাফ স্লিপ রিংকে আমরা ইউজ করে থাকবো। যদি তোরা বইতে ছবিটা দেখতে পাবি, বইতে ছবিটা দেখতে পেলে বুঝতে পারবি যে স্লিপ রিংটা এখানে কিন্তু অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। স্লিপ রিংটা হয়ে গেছে অর্ধেক। আর আমার ভেতরে কী করা হয়েছে, আর্মেচারটার বদলে আমি এখানে কমিউটেটারকে ইউজ করেছি, ঠিক আছে। তাহলে দেখ ডিসি ডায়নামোর গঠনের ক্ষেত্রে এসি ডায়নামোর মতোই হবে। ওই জন্য দেখ লেখা আছে যে স্লিপ রিংগুলো ছিল সেগুলো হচ্ছে অর্ধবৃত্তের আকারে হবে। আর এখানে রিংটাকে কমিউটেটর বা ব্রাশ দুটির প্রত্যেকটার একটা প্রান্ত রিংকে একটি অর্ধাংশের সঙ্গে পরবর্তীটাকে স্পর্শ করানো হবে। আর গঠনগত বিশেষত্বের জন্য প্রত্যেকটা বলের অভিমুখী যখন পরিবর্তন হয় তখন রিংয়ের খণ্ড আর ব্রাশদ্বয়ের মধ্যে সংযোগ অদল বদল হয়ে যায়। মানে মাঝখানের যে কানেকশানটা, এই যে পজিটিভ আর নেগেটিভ দুটোর মধ্যে কানেকশানটা নিজে থেকে অদল বদল হয়ে যায়। এর ফলে বহির্বর্তনী থেকে একটি একমুখী তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, মানে আগেরটার মতো তৈরি করতে পারে না। ওই জন্য এটাকে বলা হয়ে থাকে ডিসি ডায়নামো বলা হয়ে থাকে, ঠিক আছে। চলে যাচ্ছি নিচের দিকে, তাপবিদ্যুৎ তৈরি করা, জলবিদ্যুৎ তৈরি করা। তাপবিদ্যুৎ তৈরি করাটা নিজেরা জানিস। কেন বলছি তাপবিদ্যুৎ কীভাবে তৈরি করা হচ্ছে, আমি কয়লাটাকে পোড়াচ্ছি, কয়লাটাকে পুড়িয়ে জল ঢেলে দিলাম, যে বাষ্পটা তৈরি হবে সেখানে টারবাইনটা ঘোরাবো, টারবাইনটা ঘুরিয়ে আমি বিদ্যুৎ তৈরি করব। তাহলে সেখানে কি তৈরি করছি, জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে। এই তাপবিদ্যুৎ তৈরি করা হচ্ছে কয়লাটাকে পুড়িয়ে। সেম টু সেমভাবে জলবিদ্যুৎ কীভাবে তৈরি করা হবে, জলটা ওপর থেকে নিচের দিকে ফোর্সে ফেলা হবে, টারবাইনটা ঘোরানো হবে, টারবাইন ঘুরিয়ে আমি ওখানে কিন্তু তৈরি করব। এবার ভেতরে একটু গল্প কথা লেখা আছে যে কীভাবে কোথায় কী সুড়ঙ্গ তৈরি করতে হবে, জাস্ট আসে না কোনোবারই, বাট কনসেপ্টটা পড়ে রাখতে হবে। আচ্ছা দেখ তারপরেরটা লেখা আছে গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনী। গৃহস্থলীতে বৈদ্যুতিক যে বর্তনী মানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল কানেকশান করা হয় তার জন্য মেন কী লাগবে, সেটার জন্য লাগবে হচ্ছে সুইচ, ঠিক আছে। সুইচ দু রকমের হয়ে থাকে, একটা একক মেরু সুইচ আর একটা হচ্ছে দ্বিমেরু সুইচ বা ডুয়াল সুইচ বলা হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে সিঙ্গেল পোল সুইচ। সিঙ্গেল পোল সুইচটা কীরকম, মানে আমি অন করলাম অন হলো, অফ করলে দিলাম সুইচটাকে ওপরে তুলে দিলাম অফ হয়ে গেল, এটাকে বলছি একক মেরু। দ্বিমেরু সুইচ কোনটাকে বলছে, দেখবে অনেক সময় দ্বিমেরু সুইচ আমরা একতলা দোতলার সিঁড়ির আলো হিসাবে আমরা ইউজ করি। একবার যদি ওপর থেকে নিচে নামে ওই লাইটটাকে জ্বেলে দেবো, মানে আমি ওপর থেকে অন করলাম, নিচ থেকে অফ করা যাবে, আবার নিচে অন করলে ওপর থেকে অফ করা যাবে, দ্যাট ইজ কল দ্বিমেরু। মানে দুটো পোর্টই কিন্তু করতে পারা যাবে, সেটাকে বলা থাকে দ্বিমেরু সুইচ বলা হয়।
ঠিক আছে। আচ্ছা, ওখানে কি করা হয়, একক মেরু সুইচ যন্ত্র থেকে লাইভ তারকে বিচ্ছিন্ন করে অন্যদিকে দ্বিমেরু সুইচ কি করে, লাইভ তার আর নিউট্রাল তার উভয়কে কিন্তু বিচ্ছিন্ন করে। ওই জন্য সুইচকে অন অফ ডিভাইস বলা হয়ে থাকে। লাস্ট যে 3টে লাইন লেখা আছে, 3টে লাইনকে কিন্তু দাগ দিয়ে রাখ। দেখ ওখানে লেখা আছে সুইচকে অন অফ ডিভাইস বলা হয় কেন, কারণ ওখান থেকে লিখতে হবে যে একক মেরু সুইচ যন্ত্র থেকে লাইভ তারকে বিচ্ছিন্ন করে, অন্যদিকে দ্বিমেরু সুইচ তড়িৎ যন্ত্র থেকে লাইভ তার আর নিউট্রাল তারকে বিচ্ছিন্ন করে থাকে। ওই জন্য সুইচকে অন অফ ডিভাইস বলা হয়ে থাকে। এবার হচ্ছে মেন জিনিসটা হচ্ছে সকেট। সকেটটা কিন্তু দরকার। সকেটটা মানে দেখবি আমরা কী কী ইউজ করে থাকি, 2 পিন প্লাগ ইউজ করি, 3 পিন প্লাগ ইউজ করে থাকি, আবার 5 পিন প্লাগও ইউজ করে থাকি। 5খানা পিন থাকবে, মানে পোর্ট দুটো এরকম থাকবে। কীরকম করা হয়, 2 পিন মানে বুঝতেই পারছি, দুটো এরকম পজিটিভ নেগেটিভ থাকবে, ওটাকে ঢুকিয়ে দেবো, আমার অন হয়ে যাবে। 3 পিন মানে কীরকম থাকবে, দেখবি ফ্রিজের মধ্যে কানেকশান যেগুলো হবে 3 পিন, একটা মোটা থাকে আর বাকি দুটো সরু সরু থাকে। 5 পিনটা বলে কোনো কথা হয় না, আলটিমেটলি 5 পিনটা মানে ওই 3 পিন আর 2 পিনটাকে একসঙ্গে করে দেওয়া হয়, ঠিক আছে। 3 পিন আর 2 পিনটা একসঙ্গে করে দেওয়া থাকে। ওই জন্য দেখ কীরকম থাকছে, এই বাইরের দিকে দেখ 3 পিন প্লাগের একটা কানেকশন দেওয়া আছে। দেখ যেটা মোটা থাকে সেটাকে বলা হয় আর্থিং, আর বাকি যে দুটো সরু সরু থাকে সেগুলোকে বলা হয় একটা লাইভ, একটা হচ্ছে নিউট্রাল। যেটা 2 পিন প্লাগের ক্ষেত্রে শুধু লাইভ আর নিউট্রালটা থাকে। ওই জন্য দেখবি 2 পিন প্লাগের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা ইউজ করি না। কোনো দিন দেখতে পাবি না যে মিক্সি 2 পিন প্লাগ ইউজ করা হয়, বাট কোনো দিন দেখবি না মাইক্রোওভেন, তারপর হচ্ছে তোর মাইক্রোওভেন, তারপর হচ্ছে যে ওয়াশিং মেশিন, এগুলো কোনো দিনই কিন্তু 3 পিন প্লাগ ছাড়া আমরা ইউজ করতে পারবো না, কারণ এক্সেসিভ ভোল্টেজটা আমার আর্থিং তার হয়ে আমার গ্রাউন্ডে চলে আসবে। আচ্ছা, তাহলে দেখ নিচে 3 ধরনের তার আছে, তো এই তারগুলো কী কী। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লাইভ তার। লাইভ তারের ভেতরটা কিচ্ছু পড়ার দরকার নেই, পড়বো হচ্ছে নিচের কালার কোডটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ লেখা আছে লাইভ তারের অন্তরকের রং হচ্ছে কি লাল ব্যবহার করা হতো, পেয়েছিস, লাইভ তারের রংটা হচ্ছে লাল ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানকালে আন্তর্জাতিক পদ্ধতিতে কী করা হয়েছে, বাদামি করা হয়েছে, ঠিক আছে। তাহলে ওটা কিন্তু কালার কোডটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আগেকার সময় কি ইউজ করা হতো, লাল ইউজ করা হতো, এখন কি ইউজ করা হচ্ছে, বাদামি ইউজ করা হচ্ছে। পরের পেজে দেখ নিউট্রাল তারের কালারটা কীরকম। নিউট্রাল তারের পূর্বে কালার হচ্ছে কালো, এখনকার কালার হচ্ছে কি হালকা নীল, পেয়েছিস। আচ্ছা, আর্থিং তার, আর্থিং তার দুটোই হচ্ছে সবুজ, মানে আগেও সবুজ ছিল, এখনও কিন্তু সবুজই আছে, ঠিক আছে। আচ্ছা, সবুজ আছে বা হলুদ আছে। এবার হচ্ছে মেন জিনিস হচ্ছে মেন সুইচ। মেন সুইচ বা দ্বিমেরু সুইচ বলা থাকে, দ্যাট ইজ কল্ড ডাবল পোল সুইচ বলা হয়। এটা কি করা হয়, ডিস্ট্রিবিউশন বোর্ডে ব্যবহার করা হয় মেন লাইন সুইচটা অন বা সুইচটা অফ করার জন্য। মেন লাইনে আমাদের অনেকের কিন্তু দেখবি ওই কিছু কিছু এক্সাইটেড দেখবি প্রত্যেকটা কম্পিউটারের টেবিলে যারা নতুন করে বানাচ্ছে বা এসির পাশে এরকমভাবে একটা বক্স করা থাকে, ওরকম জাস্ট জিনিসটাকে অন অফ করা যায়। অন অফ উপরে তুলে দিলাম মানে অন হয়ে গেল, বা নিচে তুলে দিলাম অন থাকলো, দ্যাট ইজ ওটার উপর ডিপেন্ড করছে। তো এবার এখানে দেখ বলছে মেন লাইন সুইচটাকে অন বা সুইচটাকে অফ করা যায়। মেন সুইচ গৃহে সরবরাহিত ক্ষমতাকে বিভাজিত করে নিরাপদ ফিউজের মাধ্যমে সহকারী বর্তনগুলোতে সরবরাহ করা হয়। অর্থাৎ ওই যে ওখান থেকে দেখ ওই একটাই মিটার বক্স আছে, মিটার বক্স থেকে কিন্তু এই প্রত্যেকটা কিন্তু কানেকশান, ওটার মধ্যে কিন্তু সিরিজে করে কানেকশান দেওয়া আছে, সিরিজ আছে, প্যারালাল আছে, কানেকশানগুলো করে ওখানে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি তৈরি করিনি। আচ্ছা, এখানে কি করা হয়, কোনো কারণে যদি কোনো একটা বর্তনীতে ওভারলোডের ঘটনা ঘটে, মেন সুইচের সঙ্গে যুক্ত ফিউজ তারটা তখন সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়। তো এই জন্য মেন সুইচে কিন্তু একটা ফিউজ তার আছে, ওই জন্য দেখ প্রত্যেকটা ইলেকট্রিক বোর্ডে কিন্তু একটা করে ফিউজ তার এক্সট্রা করে লাগানো থাকে, প্রত্যেকটা ফিউজ তার কিন্তু মানে একটা করে এক্সট্রা থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে জিনিসটা হচ্ছে এমসিবি। এমসিবির ফুল ফর্মটা কি, এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, ভেরি ইম্পর্টেন্ট। মিনিয়েচার সার্কিট ব্রেকার মানে যদি এক্সেসিভ কারেন্ট ঢোকে তাহলে সঙ্গে সঙ্গে মেশিনটা অফ হয়ে যাবে, মেশিনটা পড়ে যাবে, তাহলে যন্ত্রটা সুরক্ষিত থাকে, নিজে থেকে অফ হয়ে যাবে। তো এটা সব থেকে সুবিধা কারণ করা হয় যদি ইনভেস্ট অ্যামাউন্টটা বেশি। বাট আমার একটা এসি চলতে চলতে হঠাৎ করে আমি রাতে শুয়ে আছি, হঠাৎ করে কখন কারেন্টটা অফ হয়ে গেছে আমি জানি না, কিন্তু ঘরটা যেহেতু ঠান্ডা আমি তো বুঝতে পারছি না। যেমনি হঠাৎ করে কারেন্টটা এলো, সঙ্গে সঙ্গে এক্সেসিভ লোড যেহেতু আমার চলছে, যেহেতু আমি তো বুঝতে পারলাম না, কারণ যখন খুশি মেশিনটা চালু হয়ে গেল। তাহলে এই এক্সেসিভ লোডটার জন্য সঙ্গে সঙ্গে যদি মিনিয়েচার সার্কিট ব্রেকারটা যদি নিজে থেকে অফ হয়ে যায়, তাহলে কী হবে, এসিটা খারাপ করবে না। আর যদি বাই চান্স এসিটার ওপর লোড পড়ে যায়, ভেতরে কয়েলটা খারাপ হয়ে যাবে, কয়েলটা খারাপ হয়ে যাবে মানে আমার অনেক টাকার ইনভেস্টমেন্টের খরচ হয়ে যাবে। ওই জন্য প্রত্যেকটা জায়গাতে এমসিবি করে রাখা হয়, বা ওই যে ফিউজ তার যেগুলোকে বলা হয় ওগুলো করে রাখা হয়, যাতে কী হবে, ওভারলোডের জন্য অগ্নিকাণ্ড হবে না, ওই জন্য অগ্নিকাণ্ড থেকে বাঁচার জন্য করা হয়ে থাকে, ঠিক আছে। ওই জন্য দেখবি বিভিন্ন রকম শপিং মলগুলোতে তারা বেশি ইনভেস্টের ভয় করতে চায় না, সেখানে কি হয়, আগুন ধরে যায়, এসি থেকেই মেন আগুনগুলো ধরে যায় বড় বড় শপিং মলগুলোতে। লাস্ট হচ্ছে যে জিনিসটা পড়তে হবে সেটা দেখ গৃহস্থলী বর্তনীতে একটা রেখাচিত্র দেওয়া আছে, দেখ ইলেকট্রিকের পাখা আছে, সুইচ আছে, 3 পিন প্লাগ, মেন সুইচ,
পুরো জিনিসটা এখানে যেটুকুনি বলা আছে মেন হচ্ছে মাঝখানে একটা দেখ লাইনে লেখা আছে বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, প্লাগ ব্যবহার করার জন্য সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। ওই লাইনটার তলা দাগ দিবি। তাহলে কোনটা লেখা আছে? বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব আর প্লাগ, এই তিনটে ব্যবহার করার জন্য সমান্তরাল সমবায় রাখা হয়। আর ফিউজ তারটাকে লেখা হয় সমান্তরাল শ্রেণী সমবায়। তোরা ওই পেজেতে নিচের দিকে লিখে রাখ, ফিউজ তারকে যোগ করা হয় শ্রেণী সমবায়। কি বললাম? ওই পেজের নিচের দিকে লিখে রাখ, ফিউজ তারকে যোগ করা হয় শ্রেণী সমবায়, আর ইলেকট্রিক পাখা, সুইচ, বাল্ব যা যা কানেকশান থাকে ওটাকে রাখা হয় সমান্তরাল সমবায়ে। তাহলে দেখ প্রত্যেকটা সুইচের কানেকশান কিন্তু এটার ওপর ডিপেন্ড করছে। লাস্ট ফিনিশিং দেখ একটাই পয়েন্ট লেখা আছে, সেটা হচ্ছে সতর্কতা। কোনো একটি বৈদ্যুতিক যন্ত্রকে সরাসরি গৃহস্থলীর মেন লাইনে যুক্ত করে পরীক্ষা করা উচিত নয়, কারণ এতে প্রাণঘাতী বা বৈদ্যুতিক শক লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো স্বাভাবিক আমি এখানে কী করা হয়ে থাকে না, প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে কী হয়, একটা যে কোনো একটা নর্মাল অল্প পাওয়ার দিই সেই সময় সবসময় টেস্ট করে নিই, তারপর মেনে লাইনে যুক্ত করা, যাতে কোনো বৈদ্যুতিক বিপদ ঘটার না সম্ভাবনা থাকে। তাহলে শুধু এইটুকুনি জিনিসটা করানো হলো, এবং চলতরিক চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা কিন্তু আলো চ্যাপ্টারটা শুরু করব।